জন্ম হয়েছিল ছেলের শরীরে, কিন্তু মন ছিল নারীর। সে চেয়েছিল ভালোবাসা, সম্মান আর একটি সাধারণ জীবন, কিন্তু সমাজ তাকে দিয়েছে কটু কথা, অপমান আর এক ঘরে করার যন্ত্রণা। এমনকি পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। তবু সে থেমে যায়নি। অদম্য সাহস আর নিজের প্রতি বিশ্বাস নিয়ে সে এগিয়ে চলেছে, নিজের পরিচয়ের জন্যে লড়াই করে যাচ্ছে। আমি একজন রূপান্তরকামী মানুষ এবং আমার জন্মগত যেহেতু আমি একটা পুরুষ হয়ে জন্মেছি, কিন্তু পরবর্তীকালে নারীত্বটা আমার মধ্যে ফুটে বেরিয়েছে এবং সেটা করতে আমি বাধ্য হতে হয়েছি। তো সেই কারণে দাঁড়িয়ে বাচ্চা বয়স থেকে মা বাবার সেরকম ভালোবাসা এবং একটা যে সাপোর্ট পাওয়া সেটা কোনোদিনই আমরা পাইনি, কেউই পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন আগেকার দিনে মেয়েরাও যখন জন্মগ্রহণ করতো তাদেরকেও কিন্তু মেরে ফেলা হতো। তো অনেকটা সেই ধরনের। তো সেই জায়গা থেকে পড়াশোনা করে উঠে আসা, মা বাবার সাথেই থাকা আমার, তারপরে নিজেদের কাজকর্ম করা, সবকিছু বেড়ে ওঠা, তারপর বাবা গত হন, সবকিছুই হয় একটা কঠিন স্তরের মধ্যে দিয়ে যেতে হয় সবাইকে, একটা না একটা সময় ফেস করতে হয়। শরীর থেকে ছেলে আর মন থেকে মেয়ে হওয়াটা প্রথমে নিজেরকেও বুঝতে একটু সময় দিতে হয়। কেন আমি প্রথমে আগে জানতে হবে আমি কি, কোন দিকে এগোচ্ছি। আগে যখন আমার মধ্যে দেখছি যে একটা মেয়ে ঘটিত ব্যাপার জিনিসগুলো যখন দেখা দিচ্ছে, একটা মন কোনো মেয়েদের যে জিনিসগুলো সেগুলোতে কাজ হচ্ছে, সেই রকম শাড়ি পরা বলুন কি ড্রেসিং পরা, বা যেগুলোকে বেসিক্যালি মানুষে বলে থাকে যে এগুলো একটা মনোরোগ বা কোনো শারীরিক রোগ, বাট সেটা মোটেও নয়, সেটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে জন্মগতই সৃষ্টি হয়। এটা আমরা বায়োলজিতে পড়েছি যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের জন্য এই জিনিসগুলো হয়, যেটা এক্স এর জন্য। তো সেই জায়গাতে দাঁড়ালে এই জিনিসটা আমাদের পূর্ণ মানে আগেকার দিনে মানুষদের বোঝানোটা একটু কষ্টকর, কেন তারা ওই জিনিসটা কোনোদিন দেখেনি। তারা হিজড়ে সম্প্রদায় বলতে একটা জিনিসই জানে, যে তারা বাচ্চা নাচাতে আসে, ট্রেনে বাসে টাকা তুলতে আসে, আর কোনো অনুষ্ঠানে শুভ কাজে তাদেরকে দেখা যায় তালি বাজিয়ে টাকা তুলতে আসে, ব্যাস এইটুকু। ওর বাইরে যে তারা একটা মানুষ বা তাদেরও খিদে আছে, তার শরীরেও রক্ত আছে, তার জীবনেই যে একটা অন্য মানুষদের থেকেও এক, সেই জায়গাটাকে দেওয়াটা, সেই জায়গাটা নিয়েই হলো লড়াই, যে জায়গাটা কেন দেওয়া যাবে না। আর যদি তারাও মানুষ, আজকে কিন্তু মেয়েদেরকেও দেখুন বলা হতো যে রুটি আর স্বামীর জামার কলার কোনোদিন কালো হতে দেওয়া যায়। তো সেই মেয়েরাও তো আজকে দাঁড়িয়েছে, নাসার বিজ্ঞানীও হয়েছে এবং বড় বড় জায়গায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীও ওই আমাদের প্রেসিডেন্ট যিনি মুর্মু ম্যাডাম হয়েছেন, এবং নির্মলা ম্যাডাম জি হয়েছেন, আমাদের মমতা ব্যানার্জি হয়েছেন। তো এক একটা স্তরে নারীরা তো রেখেছে এক একটা জায়গায়। তো সেরকম আমরাও একটা জায়গায় তৈরি করতে কোনোদিনই কোনোভাবেই মেনে নেয়নি। সেটা যখন কোনো ছেলেদেরকেও মানেনি, মেয়েদেরকেও মানেনি, কোনো রূপান্তরকামী মানুষদেরকেও মানেনি। মান্নাতে হয়েছে কেন, আমি যেটা আমি সেটা, আমাকে তো কেউ অন্য কেউ খাইয়ে দেবে না, আমার পেট অন্য কেউ চালাবে না। সুতরাং আমার নিজের পার্সোনাল সেরেনিটি, পার্সোনাল স্পেসের মধ্যে আমার যেটা পড়ে, আমার সবসময় সেটাই করা উচিত। আর আমাকে সেটা সুপ্রিম কোর্ট কেন, আমাকে সেটা কেউ সেই বাধা দিতে পারে না, কেন এটা আমার রাইট টু ফ্রিডম। এটা আমি যেভাবে আমি নিজেকে এক্সপ্রেস করতে চাই। দেখুন, অবহেলা যদি বলি অনেক রকম ভাবে অবহেলা হয়। অবহেলা হলে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, স্কুলে টর্চার হওয়া। কেন তারা একটা টিচার স্টাফ রুমে বসে আমাকে নিয়ে যখন হাসাহাসি হতো, সে জায়গায় বাইরে এক সাইডে কিছু খেলার টিচাররা আমাকে ছেলে করার জন্য একটা প্রবণতা তৈরি হতো, যে তারা জোর করে করবে, বাট সেই যে প্রেশার, সেই একটা মেন্টাল হ্যারাসমেন্ট, এগুলোর মধ্যে দিয়ে চলতে চলতেই সৃষ্টি হয় একটা লড়াইয়ের, একটা যোদ্ধা। তো সেই যোদ্ধা বাচ্চা বয়স থেকে যখন লড়াই করে গিয়ে ওঠে, আমরা তো তাও মা বাবার ঘর পেয়েছি, মানে আমি বলতে গেলে অনেক মানুষরা আছে তাদের তো ঘর থেকে তাড়িয়ে দেয়, অনেকে অনেক ঘরে তাদেরকে হিজড়াদের বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তারা তারা কি করবে, কোথায় যাবে, তাদের তো পেট চলতে হবে। তখন সেই গুরুই তাদের কাছে সবকিছু, তখন তার তো পড়াশোনা করারও জায়গা নেই। কিভাবে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে আস্তে আস্তে এগোলেন? দেখুন, প্রতিবাদ যদি বলেন, প্রতিবাদ সর্বোচ্চ মতেই সব দিনে প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদটা ঠিক জায়গায় প্রপার
সেম জায়গায় যদি আমরা লড়াই করি, আজকে আমরা পড়াশোনা করতে চাইছি, একটা জায়গায় দাঁড়াতে চাইছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই জায়গাটা আমরা পাচ্ছি না। যদি হসপিটালে করোনাতে আমি নার্স ছিলাম, হ্যাঁ। আমি কিন্তু নার্সিং এর কাজ করেছি, আমি কিন্তু জিএনএম পাশ করা, আইএনসি থেকে পাশ করা। সেখানে করার পরে আমি করলাম রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করলাম, আমাকে কিন্তু রাজ্য সরকার রিক্রুটমেন্টে নিলেন না। এমনকি আমাকে 5বার যখন ক্যান্সেল করলো রিক্রুটমেন্ট, আমি গিয়ে একটা চিঠি জমা দিলাম যে আমার রিক্রুটমেন্ট কেন হচ্ছে না। উনি বললো নাম ম্যাচ করছে না। তো আমি বললাম যে আমার নাম চেঞ্জ হয়েছে, ওই কারণে ম্যাচ করছে না, করে আবার চিঠি দেওয়াও আছে। তারপরেও ওনারা নিলেন না। কোনো লয়ার্স ব্যক্তিগতভাবে সাহায্য করলেন না, কোনো এনজিও সাহায্য করলেন না, কেউ কিচ্ছু সাহায্য করলেন না। এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের, এই যে আমি কাজটা পেলাম না, তাহলে আমার পেট চলবে কি? আমি কি করব? তাহলে কি এটার মানে এটা নয় যে আপনারা তাহলে ঠেলে দিলেন বা রাজ্য সরকার ঠেলে দিল তাহলে, যে তুমি ভিক্ষা করো, ওটাই তোমার আসল জায়গা? এই প্রশ্নটা আমি করতে চাই। স্যার অনুভব ফিল হয়েছিল যে সময় আপনি আমি রাজ্য সরকারের সঙ্গে বরাবরই সামনাসামনি বসে কথা বলতে চেয়েছিলাম। একদিকে মানবী বন্দ্যোপাধ্যায় যখন সরকারি চাকরি করছে, উনি অনেক আগের থেকে করছেন, টিটিএমসি আসার আগের থেকে ওই চাকরি থেকে উনি করছেন, ওনাকে উনি ফুল সাপোর্ট আমাদের রাজ্য সরকার দিচ্ছে। কিন্তু আমরা সেই জায়গায় যে ওই প্রভানিটিটা বা ওই সেরেনিটিটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বিকজ আমরা যতবার চেষ্টা করছি যে আমি কথা বলতে যাব বা আমি চিঠি দেব, দিদিকে বলতে ফোন করেছি যে আমার এই চাকরিটা কেন হচ্ছে না, বা আপনি এই ব্যাপারটা নিয়ে একবার বসুন, কথা বলুন। আমি এমনকি সেক্রেটারিকেও, প্রিন্সিপাল সেক্রেটারিকেও পাঠিয়েছিলাম, বাট কোনোরকম কিছুই হয়নি। তা আমি যদি কথা না বলি, উনি বুঝবেন কি করে? হ্যাঁ। মাথার মধ্যে তো একটা আইডিয়াই থেকে থাকবে যে হ্যাঁ এরা এইটা করে বেড়ায়, রাস্তায় তালি বাজিয়ে বেড়ায়। আরে কেন করছে? তার তো পেটের জন্যই করছে। তাহলে তার লাস্টে এখন না করতে পেরে আমি কি করব? আমি তো সেখানেই সবাইকে ঠেলে দিতে হচ্ছে। আপনি কন্ট্রাকচুয়াল একটা পেয়েছিলেন বলেছিলেন একবার। হ্যাঁ, যখন আপনি পেলেন আপনার অনুভব কেমন ছিল? আমি যখন চাকরি পেয়েছি তখন আমি সবে সবে মা হারিয়েছিলাম। আমার সংসার ধরার মতো কেউ ছিল না, এবং আমি যে নার্সিংটা পড়েছিলাম আমার মনে হয়েছে এবার একটা কিছু আমার ভালো কাজ করার সময়, যে একটা মানুষের কাছে আমি একটা দৃষ্টান্ত তৈরি করব যে হ্যাঁ আরো মানুষ এগিয়ে আসুক, যেটা দেখে যে হ্যাঁ আমরাও নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি। কিন্তু সেইটাও দেখলাম রাজ্য সরকার বন্ধ করে দিল। আজকে যখন আপনি উত্তরপাড়ায় যে কোনো লোককে আমার ব্যাপারে জিজ্ঞেস করুন, আজকে প্রত্যেকে সবাই এখানে নার্স দিদি বলে আমাকে চেনে। এখানে কিন্তু আমাকে কোনো হিজড়ে ছক্কা বলে চেনে না। এখানে সবাই কিন্তু আপনি এক নামে আমাকে চেনে। আজকে উত্তরপাড়া হসপিটালে গিয়ে আপনি জিজ্ঞেস করুন। আজকে করোনার সময় আমি যখন কাজ করেছি তাদের ওখানে একটা মানুষের পাশে দিয়ে, ১ম এ তারা অবাক হয়ে গেছে যে একটা মানে ট্রান্সজেন্ডার কি করে নার্সিং এ এলো? কিভাবে আসলো? কেন আসতে পারা যায় না? কিন্তু এইটাই করে দেখান যে হ্যাঁ আমি করেছি, তোমরাও করো। তাহলে আমরা সমাজটাকে বিকাশ আমরা করতে চাইছি, কিন্তু সেখানে তো বাধা পড়ছে। সেখানে আটকে দিচ্ছে। সেখানে যদি আমাকে দেখে ১০টা লোক নাই জানলো, আমি যদি নাই বোঝাতে পারি, তাহলে আমি কি করে বোঝাবো? যে ওকালতিতে কিভাবে এলেন? মানে আমি বরাবরই সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলাম। আমি ন্যাশনাল হাইকোর্টে আমাদের অনেক লয়ার্স বন্ধুরা রয়েছেন, অনেক স্যারেরা রয়েছেন, যাদের আশীর্বাদে, যাদের ইয়েতে আমি কিছু কোর্সেস করেছি, এবং ওকালতি পড়ার জন্য আমি ২বার ক্ল্যাট পরীক্ষাও দিয়েছিলাম। আমি ২বারই উত্তীর্ণ হয়েছি। কিন্তু ওই লিঙ্গর কারণে, বৈষম্যের কারণে কোনো কলেজে আমি চান্স পেলাম না। তো যাই হোক আমি বাইরে থেকে সেটা করার চেষ্টা করেছি। তো যাই হোক চলছে এখনো লড়াই সেটা নিয়ে। আমার ক্রিমিনাল ল নিয়ে পড়ার ইচ্ছা আছে। কেন দেখলাম যে সবকিছুতেই যখন কোর্টের দ্বারস্থই হতে হবে, তাহলে আমার লটা নিয়েই পড়াই ভালো। কেন নার্সিং পড়ে তো কিছু হলো না। তো এখন লটাই আমার কাছে সবকিছু। আর আইনগত যদি সবকিছু জানা থাকে, আমার মনে হয় না কোনো মানুষ আপনাকে দাঁড়াবে। সেটাই হলো। আপনার জিতবো সেদিনই হ্যাঁ। যেদিন একটা কিছু আমি করে দেখাতে পারবো। যেদিন শুধু আমার জন্য নয়, এই সকল মানুষের জন্য কিছু করতে পারবো, সেই দিন আমি জিতবো। জিতবো সেদিন যেদিন নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ এক শ্রেণীতে দাঁড়িয়ে আমরা সবাই মিলে যখন কনস্টিটিউশনের নামটা বলবো যে উই আর ইউনাইটেড, উই আর নট ডিভাইডেড। এইটা হচ্ছে আসল। মানে কোনো মানুষই কারোর হয় না, আমি এটুকু জানি। সবকিছু এখনকার দিনে পয়সার দ্বারা বিবেচনা করা হয়। আমি শিক্ষাকে আমি আমার পাশে রাখবো। ধর্ম বা জাতি নির্বিশেষে
সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা ভালো মানুষ, সেই জিনিসটাকে আমি পেতে চাই, মনুষ্যত্বটাকে পেতে চাই, যেটা দেখালে, যেটা দিয়ে কাজ করলে 10টা লোক একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে যে হ্যাঁ এই মানুষটি এই কাজটি করে গেছে। আমি সেই লক্ষ্যটা পেতে চাই। এ গল্প শুধু একার নয়, হাজারো নিরীহ কণ্ঠের। তারা লড়ছে, কিন্তু আলো, মঞ্চ, করতালি নেই, তবু তারা থামে না। আপনি কি শুনবেন, বদলাবেন, নাকি চুপ করে থাকবেন? এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।